মৎস্য খাতে আমরা অনেকগুলো আসলে আইন বিধি নীতিমালা প্রণয়নের কাজ করতে পেরেছি। এটা একটা খুব ভালো যে আমরা এই সময়ে যেগুলো আইনি কারণে বা কারণে আমাদের অনেকগুলো কাজ আমরা করতে পারছিলাম না, আমাদের সে অধিকার ছিল না। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ। এটা সংশোধন অধ্যাদেশ একবার 2025-এ করা হয়েছিল, আবার 2026-এ করা হয়েছে। 2025-এ আমরা মৎস্য অভয়াশ্রমটাকে যুক্ত করতে পেরেছি এবং আর 2026-এ এসে যেটা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ইলেকট্রোফিশিং করে, ইলেকট্রিক দিয়ে যে মাছ মারে, সেটাকে নিষিদ্ধ করা ছিল না, উল্লেখ করা ছিল না বলে আমাদের মৎস্য কর্মকর্তারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছিলেন না। সেটা ঢুকেছে এবং সংরক্ষিত এলাকা ঘোষণা ছাড়াই অন্যান্য এলাকা ভিত্তিক কার্যকর সংরক্ষণ ব্যবস্থা, যেটাকে OECM বলে, এরকম জলজ অঞ্চলসমূহকে আমরা আইনগত স্বীকৃতি দিতে পারছি, যেটা এই মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা পরিবেশ মন্ত্রণালয় থেকেও করা হয়, আমরাও করতে পারছি। যে সামুদ্রিক যে মাছ ধরার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো যায়, তারা কিন্তু এক ধরনের মানে ডিভাইস ব্যবহার করে, যেটা শব্দের মাধ্যমে মাছ কোথায় বেশি পাওয়া যায় সেটা জেনে তারা করে। এটা করতে গিয়ে অতি আহরণ হয়ে যাচ্ছিল এবং এই যে অতি আহরণের কারণে এখন যে মাছ আমরা কম পাচ্ছি, এমনকি ইলিশ যে একেবারে কমে গেছে সমুদ্রেও, সেটারও একটা কারণ হিসেবে জানা গেছে যে এই ধরনের অতি আহরণ। এবং সোনার ব্যবহারের ব্যাপারে আমরা আপত্তি পাওয়ার পরে আমরা ইতিমধ্যে 2 বছরের জন্য সোনার ব্যবহার নিষিদ্ধ করেছি। আপাতত 2 বছর যেন সোনার ব্যবহার না করে তারা। একদিকে পোলট্রিকেও কিন্তু নিরাপদ করার একটা ব্যাপার আছে, এর মধ্যে কি ফিড দিচ্ছে, কি দিচ্ছে, প্লাস এর মধ্যে মান নিয়ন্ত্রণ, উদ্যোক্তা উন্নয়ন, তারপর রপ্তানি আমদানি, এগুলো সব কিছু আমরা করতে পারছি। আমি আশা করছি যে এর ফলে পোলট্রি উন্নয়নটা একটা সুন্দর একটা ভাবে এগিয়ে যাবে। আমরা বারে বারে শুনে আসছিলাম যে বিদ্যুতের যে রেটটা দিতে হয় মানে আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদের খামারিদেরকেও, সেটা কৃষির মতো ছিল না। এখনো পুরোটা কৃষির মতো হলো আমরা 20% রিবেট পেয়েছি এবং তার মধ্যে ফিড আছে, মৎস্যের ফিড আছে এবং খামারিদের যে খাতগুলো আছে, 4টি খাতে আমরা পেয়েছি। এর ফলে উৎপাদন ব্যয় কমবে, মানে আমাদেরকে 100 কোটি টাকা ভর্তুকি দেওয়ার একটা সিদ্ধান্ত সরকার দিয়েছে। এটা আমাদের জন্য একটা অর্জন। টুনা মাছ আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে অত্যন্ত দামি একটা মাছ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ। আমাদের এই সমুদ্র সীমার মধ্যে টুনা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তো সেটা আমরা করতে পারবো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আপনারা জানেন যে মৎস্য এবং প্রাণী সম্পদ দুটো ক্ষেত্রেই খামারিদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা টেন্ডেন্সি থাকে, এমনকি লেড অনেকগুলো থাকে। এটা আমরা খুব শক্তভাবে হ্যান্ডেল করেছে এবং এখন যেটা আমরা অনেক মিটিং করেছি, অনেকগুলো গাইডলাইন তৈরি করেছি এবং এটা আমরা 2 ক্ষেত্রেই আমরা এটা কমাতে পারব। পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দেয়া, এটা গত বছরও ছিল, এবারও দেয়া হবে। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে যে দামগুলো, মাছের দাম বেশি বা আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না, আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারের দামের ব্যাপারটা সত্যি কথা যদি বলেন ম্যান্ডেটের মধ্যে পড়ে না আমাদের, হ্যাঁ, এটা অন্য খাতে পড়ে এবং আরও অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। তো ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। 2 নম্বর হলো যে এই যে আপনি কি বলছেন গরুর কথা, ওটা কিন্তু সেটাও
একটা হলো যে এখানে উৎপাদনের ব্যাপার আছে, আমরা চেয়েছি যে আমাদের দেশে যা উৎপাদন সেটা দিয়ে আমরা চালাই। এখন খাদ্যের দাম কিন্তু আসলে 70% অফ দ্য কস্ট খামারিদের এখনো কিন্তু খাদ্যের জন্য হয়, আমরা সেখানে কাজ করছি। কস্ট প্রোডাকশন যদি আমরা কমাতে পারি, শোনেন এই 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান নিশ্চিত হবে না, কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলবো আমরা সফল হয়েছি।